নমস্কার, দুপুর 12টা খবর 3 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমেই কোচবিহারের শীতলকুচির জবারানী সরকারের কথা বলতে হবে। জবারানী সরকার অনুপ্রবেশকারী হিসেবে জেল এবং তারপর সিএতে আবেদন করার পর জামিন। কিভাবে? জবারানী সরকার কে? জবারানী সরকার কি বাংলাদেশেরই? তিনি অনুপ্রবেশকারী যদি হয়ে থাকেন, তারপর তার সঙ্গে কি কি হলো, সিএতে আবেদন কে করলো এবং কিভাবে জামিন হলো, জানবো। শীতলকুচি থেকে সরাসরি আমার সঙ্গে রাজেশ রয়েছে। রাজেশ, দেখো তনু, এই জবারানী সরকার 2013 সালে ভারতে আসেন এবং সেখানে এক আত্মীয়ের বাড়িতে কিন্তু বসবাস শুরু করেন এবং 2024 সালে কোচবিহারের শীতলকুচির এক যুবকের সঙ্গে তার বিয়ে হয় এবং বিয়ের প্রায় 9 মাস যখন চলছিল, ঠিক সেই সময় অনুপ্রবেশের অভিযোগে শীতলকুচি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ প্রায় 6 মাস তিনি জেল হেফাজতে ছিলেন। এবং এরপর কিন্তু এই জবারানী সরকারের স্বামী সিএতে নাগরিকত্ব পেতে আবেদন করে এবং সেই আবেদনের যে নথি, সেই নথি কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জমা করে লয়ারের মাধ্যমে, এবং সেই সিএ নথির উপর ভিত্তি করে গতকাল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে জামিন পান, এমনটাই কিন্তু দাবি করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার হওয়া জবারানী সরকারের স্বামী। তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি বিধায়ক শীতলকুচির বরেন বর্মন তিনি যেটা জানিয়েছেন যে যারা রক্ষার্থে 1/9/2025 যে নোটিফিকেশনটা সেন্ট্রাল গভর্নমেন্টের বেরিয়েছিল, সেখানে পরিষ্কার বলা আছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে 31শে ডিসেম্বর 2024 আগে আসে, তার এগেনস্টে কোনো লিগাল প্রসিডিংস হবে না। সেই আর্গুমেন্টের উপরে মহামান্য আদালত অনারেবল জাস্টিস সুব্রা ঘোষ তার বেল অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করেছে। জবারানী সরকার তিনি বা কি বলছেন, আর কি বলছেন তার স্বামী যিনি সিএতে আবেদন করেছিলেন? আমি একজন বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে। বাবা আমাকে এখানে রেখে গেছে, এখানেই বিয়ে করলাম। হঠাৎ একদিন পুলিশ আসলো, এসে কি তুলে নিয়ে আসলো। জেলে 6 মাস ছিলাম, সিএ অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম। কেন জেলে গিয়েছিল? কেন জেলে? ও বাংলাদেশি বলে জেলে গিয়েছিল। তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল? হ্যাঁ। তুমি কতদিন পর ছাড়াবো? আমি 31 দিন পর ছাড়া হয়েছি। রাজেশ, সিএতে আবেদন করলে কি হয়? মানে তাতে কি এটা বোঝা যায় যে এবার তাকে নাগরিকত্ব দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জন্য তার জামিন? মানে এই আইনি প্রক্রিয়াটা কি? দেখো, সিএতে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যায়, এই দাবি কিন্তু বিজেপি নেতৃত্বের। শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন যেটা জানিয়েছেন, যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে নিজেদের রক্ষার্থে কিংবা ধর্ম রক্ষার্থে, তারা কখনোই অনুপ্রবেশকারী হতে পারে না, তারা শরণার্থী। এবং যারা শরণার্থী তাদেরকে কিন্তু ভারত সরকার এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেবে এবং এই সিএতে আবেদন করার পর তারা কিন্তু নাগরিকত্ব পাবে এবং তারা কিন্তু তখন ভারতীয় যখন নাগরিকত্ব পেয়ে যাবে তখন কিন্তু তারা ভারতের বাসিন্দা হয়ে যাবে। অর্থাৎ সিএ এর মাধ্যমেই নাগরিকত্ব পাওয়া যায় এবং এই সিএ যে আবেদন করেছিলেন ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য, সেই নথি দিয়েই কিন্তু এই জবারানী সরকারের জামিন হয়েছে, কোর্ট জামিন দিয়েছে। তার জন্য কিন্তু আদালতকে ধন্যবাদও জানিয়েছেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন। তবে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন যেটা জানিয়েছেন যে সম্পর্কে অন্য রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের কারো বৈবাহিক সম্পর্ক হতেই পারে, এতে অন্যায়ের কিছু নেই। এরকম নজির ভারতে বহু রয়েছে, এমনকি অস্ট্রেলিয়া থেকে অনেকের সঙ্গে ভারতের অনেকের বৈবাহিক সম্পর্ক রয়েছে এবং আইন অনুযায়ী তারা নাগরিকত্ব পাবে। ভারত সরকারের যে সংবিধান রয়েছে, যে আইন রয়েছে, সেই অনুযায়ী নাগরিকত্ব পেতে পারে। তবে যে অনুপ্রবেশকারী হিসাবে যে গ্রেপ্তার করা হয়েছিল সেই বিষয় নিয়ে তার যেটা বক্তব্য, যে পুলিশ আইন অনুযায়ী পুলিশের কাজ করেছে, এতে বিতর্কের কিছু নেই এবং এই ধরনের ঘটনার নজির এর আগে ভারতে বহু রয়েছে। তৃণমূলের বক্তব্য শুনবো, তবে তার আগে বিজেপির কি বক্তব্য শুনবো। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবাংলায় প্রবেশ করবে, তারপরে 31শে ডিসেম্বর 2025 আজকে অযথা
মানুষকে নিপীড়ন করবার জন্যে মিথ্যা কেস দিয়ে আজকে জেলে ভরানোটাই হচ্ছে তৃণমূল সরকারের পুলিশের কর্তব্য। জবা রানী আজকে মুক্ত হয়েছে, তাকে আর জেলে আটকাতে পারেনি। যারা বাংলাদেশ থেকে এসছেন, অনুপ্রবেশ নয়, তারা হচ্ছে শরণার্থী। তারা সুরক্ষার জন্যে যদি ভারতবর্ষে চলে আসে, তার জন্য নরেন্দ্র মোদী নাগরিকত্বের ব্যবস্থা করেছেন। এখানে পুলিশ যে কাজটা করছে সেটা পুলিশের প্রশাসন মতো করেছে, জামিন পেয়েছে, পরবর্তীকালে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন আইন আছে, সংবিধান মোতাবেক নাগরিকত্ব হবে, এটা বিতর্কের কোনো বিষয় নয়। সেটা বৈবাহিক হচ্ছে, সেটা পুলিশ প্রশাসনের তার কাজ তারা করেছে, সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী তাদের পরবর্তীকালে নাগরিকত্ব দেওয়ার পর তারা যোগাযোগ করবে, এটা ভারত সরকারের ব্যাপার। আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মায়াপুরে ইসকনের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। যদিও এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তবে এরই মাঝে রাজনীতির পারদও চড়ছে, কারণ সামনে ভোট। সেক্ষেত্রে অমিত শাহ আবার বঙ্গে ইসকনে যাওয়ার মধ্যে থেকে কি হিন্দুত্বে শান দিতে চাইছেন, এ প্রশ্ন উঠছে। তবে আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, প্রথমে একটু জানতে চাইব সুস্মিতা, অমিত শাহ আজ ইসকনে যাবেন, ইসকনে তার কি সেখানে কি অনুষ্ঠান সূচি রয়েছে, তার সঙ্গে আর কারা কারা রয়েছেন? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার 1 মাসের কম সময়ের ব্যবধানে আবার বঙ্গ সফর। কিন্তু এবারের বঙ্গ সফরে তার কোনো রাজনৈতিক কর্মসূচি, জনসভা, কর্মী সভা কোনোটাই থাকছে না। এবারের পুরোপুরি তার যে বঙ্গ সফর, সেই বঙ্গ সফর রয়েছে ইসকনকে কেন্দ্র করে ধর্মীয় কর্মী সভা, ধর্মীয় সম্মেলন, সেই সম্মেলনকে কেন্দ্র করে। এবং ইসকনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ বেলা 2:30 নাগাদ প্রবেশ করবেন। তারপর ইসকনের যে মূল মন্দির রয়েছে সেই মন্দির পরিদর্শন করবেন। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী মন্দির, সেই মন্দিরে সেখানে তিনি আরতি সারবেন, তার সঙ্গে বিগ্রহ পরিদর্শন করারও পরিকল্পনা রয়েছে তার। ইসকনের মন্দির পরিদর্শনের পর তিনি চলে আসবেন, আমার পেছনে যে মঞ্চ দেখতে পাচ্ছ, ইসকনের মন্দির সংলগ্ন এলাকায় যে মঞ্চ, সেই মঞ্চে তিনি আসবেন এবং এই মঞ্চে তিনি ধর্মীয় কর্মী সম্মেলন বা ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করবেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে আগামী নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় নেতৃত্বের যে আগমন, সেটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও বঙ্গ বিজেপি কিংবা যারা ইসকনের সদস্য রয়েছেন, তারা কোনোভাবেই অমিত শাহের এই আশাকে তারা রাজনৈতিকভাবে দাগিয়ে দিতে চাইছেন না। তবে বিরোধী যারা রয়েছেন তারা অবশ্যই আরও একবার মনে করাচ্ছেন বিজেপির হিন্দুত্ব ইস্যুকে। এবং বিরোধীরা যে কথা বারবার বলছে, বঙ্গ বিজেপির ইস্যু, বঙ্গ বিজেপির হাতিয়ার এই মুহূর্তে নির্বাচনের ক্ষেত্রে হিন্দুত্ব, এবং সেই হিন্দুত্ব এবং সনাতনকে শান দেওয়ার জন্যই অমিত শাহের এই ইসকন ভ্রমণ। এবং গোটা বিষয়টিকে কেন্দ্র করে যেমন রাজনৈতিক টানাপোড়েন বা রাজনৈতিক দোলাচল চলছে, তার পাশাপাশি নির্বাচনে আবারও বিজেপি কি শুধুমাত্র হিন্দুত্বকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছে? সেজন্যই কি এই ইসকনে তার গোটা 2 থেকে 2.5 ঘন্টার অনুষ্ঠান এবং তার সঙ্গে তার বক্তৃতা। বুধবার ভোটের বাংলায় অমিত শাহ কয়েক ঘন্টার জন্য, আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইসকনে। বুধবার দুপুর 1:35 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন, সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর। দুপুর 2:25 থেকে বিকেল 4:25 পর্যন্ত থাকবেন ইসকনে। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 152তম আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা। বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তবু উঠছে প্রশ্ন, এটা কি কৌশলে হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা?
মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে। তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে। তো এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না, আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন, ভোট এলেই আসেন। অমিত শাহ 21-এর ভোটে কবার এসছেন? নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজে সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। নিউজ 18 বাংলা। এই আরও পদে থাকা রাজ্যের 7 অফিসারকে সাসপেন্ড কেন? কেন তাদের নিজেদের সমর্থনে কিছু বলতে দেওয়া হয়নি? এই সব প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, প্রোটেক্ট কালচার চলছে, ভ্যানিশিং দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল, গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। কাজে গাফিলতির অভিযোগ। রাজ্যের 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে মঙ্গলবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন, এবং যাতে এক এক রকম, টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইলিগাল। ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, বিএলওরা জানপ্রাণ দিয়ে করছে, জিআরওরা জানপ্রাণ দিয়ে করছে। সুপার তুগলকি রাজ চলছে, সুপার হিটলার হয়ে গেছে। ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ করার ফিনিশ আপনারাই হবেন। মোহাম্মদ বিন তুগলক, who is forcefully threatening the people, vanishing the democratic rights of the people, washing the democratic rights. He can take some action against me. I don't care. I'm ready to go to jail. If they want to kill me, let them kill. We will expose them. We have all the document with us and all the evidence with us. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। রাজতন্ত্র কোনোদিন এই জিনিস করেনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি in my life, but I have never seen this type of Tughlaqi commission who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture. It is atrocious, terrible. যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানব তুগলকি কমিশনের। আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। কোনো অফিসার ভিকটিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার 100%। তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। তারা তো চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। নিউজ 18 বাংলা। নানুরে এক বিজেপি নেতা, সেই বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডল, তার বাড়ির সামনে একটি প্যাকেট, একটা ব্যাগ, যে ব্যাগে সাদা থান, ধূপকাঠি, মালা। নানুরের বাসা পাড়ার ঘটনা। কারা করলো এ কাজ? রামকৃষ্ণ মণ্ডলের দাবি এই কাজ করেছে তৃণমূল, আর তৃণমূল অস্বীকার করছে। ইন্দ্রজিৎ আছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এখনো ভোটের অনেক দেরি, এখনই তো নানুর সরগরম, এখনই তো দেখা যাচ্ছে যে এমন এমন ঘটনা ঘটছে নানুরে, যাতে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। একদমই দেখো তাই, কিন্তু নানুরের যে কুলে গ্রাম রয়েছে, সেই কুলে গ্রামে যিনি বিজেপির মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডল, সকালবেলায় বাড়ির দরজা খুলে দেখে বাড়ির রেলিংয়ের মধ্যে বা দরজার যে গেট, সেই গেটের মধ্যে একটি ব্যাগ ঝুলছে।
সেই ব্যাগের মধ্যে একটি সাদা থান রয়েছে, রজনীগন্ধার মালা রয়েছে, মিষ্টির প্যাকেট রয়েছে, ধূপকাঠি রয়েছে। এটা কিসের উদ্দেশ্যে দেওয়া হয়েছে তিনি সেটা জানিয়েছেন যে তাদেরকে সন্ত্রস্ত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে এই জায়গাতে অর্থাৎ নানুরে কোনোভাবে বিজেপি তাদের প্রভাব বিস্তার করতে না পারে। তার জন্যেই তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতীরা রয়েছে তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। যদিও তৃণমূল যেটা দাবি করছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্তই নয়, কারণ এই ঘটনা বিজেপি পরিকল্পনা মাফিক, ওই নেতা পরিকল্পনা মাফিক করছে, কারণ তিনি সংবাদ শিরোনামে আসতে চাইছেন এবং এই সংবাদ শিরোনামে এসে নানুরে প্রভাব বিস্তার করতে চাইছেন। তার জন্য একটা মিথ্যা ঘটনাকে সাজিয়ে তারা এই ধরনের এটি জিনিস করেছে। যদিও বিজেপি কিন্তু দাবি একদম সরাসরি তারা অভিযোগ করছে তৃণমূল আশ্রিত অর্থাৎ ওই বাসাপাড়া এলাকার যে সমস্ত তৃণমূল দুষ্কৃতীরা রয়েছে তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, এমনটাই কিন্তু দাবি করছে। ইতিমধ্যে এতে একটা সাদা থান ভরা আছে, একটা মিষ্টির প্যাকেট ভরা আছে, একটা রজনীগন্ধা ফুলের মালা আর একটা ধূপকাঠি প্যাকেট। হয়তো কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা আমাকে মারার হুমকি যে বিজেপি যাতে না করি সেই কারণে হতে পারে। কে করবে, হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে। তৃণমূল ভয় পেয়েছে তাই আমাদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে। আমি দেখলাম একটা থলেতে সাদা থান ভরা রয়েছে, রজনীগন্ধা ফুলের মালা রয়েছে আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট। কি কারণ নেবে কারণটা তো বলতে পারছি না, রাত্রেবেলা দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না। আমি ভয় তো লাগছি, আতঙ্কে আছি। রুচি এক ভয়ঙ্কর অভিযোগ, ইন্দ্রজিৎ, ভয়ঙ্কর অভিযোগ, এবং এই অভিযোগের ভিত্তিতে তৃণমূল কি বলছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, তৃণমূল যেটা দাবি করছে যে সংবাদ শিরোনামে আসার জন্য এবং বিজেপি পরিকল্পনা মাফিক, ওই নেতা পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্তই নয়, শুধুমাত্র নানুরে তাদের প্রভাব বিস্তার করার জন্য, সংবাদ শিরোনামে আসার জন্য এই রামকৃষ্ণ মণ্ডল এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন এবং সেটা সংবাদ শিরোনামে আসার চেষ্টা করছেন। যদিও বিজেপি কিন্তু এই যে ভয়ঙ্কর অভিযোগ, এই যে ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে তার বাড়িতে সাদা থান ধূপ পাঠিয়ে দেওয়া হয়েছে, তিনি থানায় জানিয়েছেন? থানা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, একদমই যেটা বলে রাখবো, রামকৃষ্ণ মণ্ডল ইতিমধ্যে এবং বিজেপির তরফ থেকে ইতিমধ্যে নানুর থানায় মৌখিকভাবে অর্থাৎ ফোন মারফত তারা জানিয়েছে, যদিও লিখিতভাবে কোনো এখনো অভিযোগ করেনি বিজেপি বা রামকৃষ্ণ মণ্ডল। এবং পুলিশের সঙ্গে পুলিশ সূত্র মারফত যেটা আমরা খবর পেয়েছি, যদি লিখিত অভিযোগ করে পুলিশ সেক্ষেত্রে তদন্ত করবে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত ও পুরো বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত বিজেপি বা রামকৃষ্ণ মণ্ডল, যিনি ওই মণ্ডল সভাপতি, যতক্ষণ না লিখিত অভিযোগ করছেন ততক্ষণ পর্যন্ত পুলিশ কিছুই করবে না, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে। কাজল শেখ কি বলছেন শুনুন। তৃণমূলের দিকে যখন অভিযোগ তখন কাজল শেখ কি বলছেন শুনুন। কারো বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে আসা হয়েছে, এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই, তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল 0 হবে। ভোট এখনো শুরু হয়নি, এর মধ্যেই হাওয়া গরম হতে শুরু করেছে। আমরা যদি বাঁকুড়ার ছবি দেখি, বাঁকুড়াতে এখন থেকেই দেওয়ালে দেওয়ালে যুদ্ধ শুরু হয়ে গেছে। কোথাও দেখা যাচ্ছে বাঁকুড়া রোন্দার ছবি, কোথাও দেখা যাচ্ছে কবিতায় কবিতায় বিজেপিকে তোপ তৃণমূলের, আবার তৃণমূলের দেওয়াল লেখা দেখা যাচ্ছে উন্নয়নের খতিয়ান, হিন্দুত্বের শান বাঁকুড়া বিজেপি নেতৃত্বের প্রচারে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর স্লোগান। আমরা যতটা না তাড়াতাড়ি আছি, মানুষ তাড়াতাড়ি আছে, যে আর যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেওয়া হবে। কারণ তৃণমূল কংগ্রেস 15 বছরের ক্ষমতায় যেভাবে পরিচালনা করেছেন, যেভাবে পশ্চিমবাংলার মানুষকে বরবাদ করেছেন, যেভাবে আজকে শেষ সময়ে বিভিন্ন ভাঁওতাবাজি বলছেন, ভাঁওতাবাজির কথা লিখছেন, তাই মানুষ সাধারণ আগ্রহে তাকিয়ে আছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে বিদায় করবে। আমরা বিধানসভা 2021-এ হারিয়েছি,
তারপর থেকে মানুষের যে ভোগান্তি, মানুষ যে বঞ্চিত হয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং আমরা সংগঠন থেকে আমরা দায়িত্ব দিয়েছি সমস্ত অঞ্চল সভাপতিকে, প্রচারটা করতে হবে দিদির যে 94 দিয়ে 96টি প্রকল্প রয়েছে, সেই জন্য আমরা প্রচারটা শুরু করে দিয়েছি। প্রার্থী যেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমাদের দলের, তার হয়ে আমরা প্রচার করব, ভোট করব। আমরা এনিহাও আমরা বিধানসভা তৃণমূলের দখলে চাই।